যে যেখানে বলছে বুঝে জানো মাহাতো, আজকাল মানুষের সঙ্গে যদি দেখা হয় না তো কই হেই আর বলে চলে যায়, ম্যাজিকের রকম। শোনারও সময় নাই। আর হা দেখো, এই এই কয়েক বছর আগেটাই, এই দেখো না, এই বছর 10 আগেটাই, যখন সুধাতি কই মাহাতো কেমন আছো, কোথায় যাচ্ছ, হ্যাঁ দেখো বাজার করতে গেছিলি, এই এই তরকারি নিয়ে গেলি, এবার বিলাতি মুটার দিকে ভাইলে নিয়ে বুঝতে পারি যে তো আমার একটা বিলাতির চাহিদা আছে, সঙ্গে সঙ্গে বলতো লাও তুমি আর বৌদি আজকে পড়ায় নিয়ে খাবে। সেই যুগটা চলে গেল মাহাতো। ভিনসরাই ঘাসের ডগা শিশিরটা দেখেছে না, রূপার বলের রকম চকচক করতে থাকে, আর রোদ উঠিলেই হাওয়া। তো আমরা এই ভাষা, এই ডায়লগ দিয়েও তো আমরা মানুষকে বুঝাইতে পারবো। তো কেন আমাদেরকে ওইরকম কঠিনতম ভাবেই সহ্য দরকার কি আছে? না অবশ্যই সেটারও দরকার আছে, কোনোটাই দরকার নাই এরকমটা লয়, সবটাই দরকার আছে। যদি সেটা আমরা যদি সেটা অ্যারেঞ্জ করতে না না পারছি তাহলে কি পারছি আমরা থিয়েটার ছাড়িয়ে দিব, সেইটা করবো বললাম। না, হ্যাঁ, এই দরকার তো ব্যাপারটা। অবশ্যই হ্যাঁ, আছে। একটা সময় যখন আমি ছোট থিয়েটার করছি, ঘর থেকে একটা কাপড় দিবে না কারো ঘরে, কারো ঘরে একটা কাপড় নিয়ে আসতে পারবো না, যে মায়ের একটা শাড়ি নিয়ে আসছি। মানে পুরোটাই ছিল যে ঘরের খায় বনের মোস্তারা দিচ্ছে। মস্তাড়ায় গল্প, নাটক করতে যাচ্ছি, এটা বলা যাবে না, আসছি একটুকু এইদিকে যাচ্ছি। হ্যাঁ, এটাই জানতে চাইছিলাম যে এই মফস্বল শহরে এই যে থিয়েটার চর্চা, এটাতে বাধা কিরকম, মানে কতখানি, মানে এই যে শহর, আপনি কলকাতার চর্চাটাও দেখলাম, এখানেও দেখছেন, এখন এইখানে ওই তো এটার পার্থক্যটা কি? মানে দেখুন, আমি কলকাতাতে যখন এখানে এসে থিয়েটার করছি, যখন ছেলেমেয়েগুলাকে এক জায়গায় ডাইকে নিয়ে থিয়েটার করছি, ওই যে ইন্টিমেট থিয়েটার, এই যে ভাবনা বিশ্বনাথ দাশগুপ্ত আমাকে ভাবান ছিল যে আমরা মানুষের মধ্যে থেকে নিয়ে থিয়েটার করতে পারবো, কোনো কিছুর দরকার নাই, রেডি, ফার্স্ট বেল সেকেন্ড বেল শুরু, নাটক যেখান থেকে খুশি তুমি নাটক করতে পারো, যে কোনো ভাষা থেকে, যে কোনো ডালে পাতে বাদে বহালে টাঁড়ে টিকরে, মানে মানুষ থাকলেই হলো। ব্যাস তুমি সব জায়গায় থিয়েটার করতে পারো। থিয়েটারের কোনো বাস্তব একদম পাকা মঞ্চ লয় এইটাই যে এইখানেই করতে হবে, থিয়েটারের মঞ্চ সব জায়গায় তুমি তৈরি করে নিতে পারো। এই সময় দাঁড়িয়ে গৌতম দশদণ্ডী পুরুলিয়া তো বটেই, মানে পুরো বাংলা জুড়ে একটা থিয়েটার জগতের একটা অন্যতম নাম। তো আপনি আপনার থিয়েটার জগতে যে আপনার প্রবেশটা ঠিক কোন সময়, এবং আপনি এই জগতে কেন এলেন? আমার বয়স এখন প্রায় 34 হয়ে গেল। এই 34 বছর বয়সে আমি যখন ক্লাস 2-এ পড়ি, যখন সেই ছোট ছেলের মাথায় ঘা হয়, সেই টাইমে আর কি, সেই টাইমে আমার থিয়েটারে আসার অদ্ভুত হয়ে গেল ব্যাপার। মানে আমি ছোটোবেলা থেকেই যাত্রা, ছৌ নাচ, এগুলান আমার খুব নেক ছিল। মানে আমি ছৌ নাচ হলেই ঘরলে চুপে চুপে রাত 12টায় হলেও, ওই ছোট সময় যেখানে আজকে ছেলা ধরার ভয় চলছে, সেই সময় পালায় নিয়ে, এবং আর এই অঞ্চলে তো ছৌ নাচ তখন তো তখন তো দীর্ঘদিন হ্যাঁ। এবারে হয়েছে। আমার বাবাও ছৌ নাচের ও কাজ আচ্ছা করেছে আর আচ্ছা। কি, আমার বাবাও ছৌ নাচে নৃত্য করেছে আর কি মধুরায়ের সাথে। তো মধুরাই তো একটা খুব উল্লেখযোগ্য নাম। হ্যাঁ, আমাদের ছৌ নাচের জগতে যেমন গম্ভীর সিং মুড়ার, ওনার কাছ থেকে শিখেছেন আর কি, মধুরায়ের কাছ মধুরাই তো থেকে। প্রথম বোধহয় বিদেশ হ্যাঁ করছিলেন। হ্যাঁ, রাজ্যপালের ডাকে উনি গিয়েছিলেন। তো সেই জায়গায় আমার মনে হইলো যে আমি এগুলা করতে পারবো। এবং আমার তখন সেই নতুন ডিজে মিউজিক সবে স্টার্ট হয়েছে টুকটাক, এই ছৌ নাচে অর্গান ব্যবহার শুরু হয়েছে, তখন ক্যাসিও ব্যবহারটা শুরু হয়েছে এবারে ঝড় দিয়ে আর কি। তখন মনে হইলো যে আমি করতে পারবো, আমাকে কেউ করতে দিছে না। তখন আমি জোর করে হলো এক টিম ও টিম করে 2-1টা ছৌ নাচের শো করতি। তখন সেই ইঁদুরটা দৌড়, এই বাঘটা দৌড়, এই গরুটা দৌড়, এইগুলা চান্স পাতি, অন্য কিছু চান্স পাতি নাই। তারপর আস্তে আস্তে একটার পর একটা করতে শুরু করে, তখন আমিও বেশ ছৌ নাচ করতে পারছি, এরকম একটা আমিও বুঝতে পারলি যে হ্যাঁ আমিও কিন্তু ছৌ নাচ করতে পারছি। আমার পুরুলিয়ার সেটা মাটি কত আমার, বছর বয়সে, মানে ছৌ সেটা নাচের জন্য আমার তো একটা মোটামুটি বল, ওই দেহে তো শক্তি চাই। ক্লাস 4, ক্লাস 4-এ 4-5, 9-10। হ্যাঁ 9-10 বছর বয়সে। এবারে সেই ঘা চুলকা চুলে গেছে, সেই যাত্রাপালার সেই মিউজিকগুলা মুখে বলতে 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 একদিন আমাদের এখানে বিশ্বনাথ দাশগুপ্ত বলে আমার দাদা, আমার গুরুদেব, পিতৃতুল্য লোক, মানে উনিও এই সকল
মানে ভালো আছেন, মানে উনি তখন আপনি মানে আপনার বিষয়ে কালকে রাতে আমি একটু স্টাডি করছিলাম, তখন এই বিশ্বনাথ দাশগুপ্তের নাম আসছিল যে উনি তখন বোধহয় পাড়ায় পাড়ায় নাট্য অনেক কিছু রকম, মানে আমি বিশ্বনাথ বাবুর কাছ থেকে মানে কি থিয়েটারের মানে শুধু বিশ্বনাথ বাবু বলবো না, বিশ্বনাথ বাবুর মেন সোর্স হয়েছে আচ্ছা, আমাদের ওটা কত সাল বলতে পারবেন একটু? হ্যাঁ মোটামুটি আপনি ধরুন আজ থেকে আমি যদি 2 বছর বয়স 5 বছর ধরুন, 5 বছর বয়সে আমি 5-6 বছর বয়সে আমি নাটকে ঢুকেছি, 92-তে আমার জন্ম, 92 জন্ম মানে 97-8। 7-8। আচ্ছা, 97-98 সালে বিশ্বনাথ দাশগুপ্ত তখন এই অঞ্চলে পাড়ায় পাড়ায় একটা থিয়েটার চর্চার একটা কাজ করছিলেন। না পাড়ায় পাড়ায় না, তখন উনি ওই আমাদের এই থিয়েটার বাংলার যে থিয়েটার সেইটা আমাদের সেই সময় তার আগের থেকে উনার নেক ছিল, তবে আমি আমার যতটুকু আর কি আমি দেখেছি বা গ্রিপ করেছি যে উনি পাড়ার লোকজনদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটা সংস্কৃতির মেলবন্ধন শুরু করা, একটা রবীন্দ্র জয়ন্তী পালন করা উচিত, একটা রবীন্দ্র সন্ধ্যা হবে, একটা আবৃত্তির অনুষ্ঠান হবে, মানুষরা আবৃত্তি লিখতে, উনি কত কত দারুণ দারুণ মানে যেটা কনসেপ্ট ক্লাব ওনার আর কি। কালচার করতো, মানে ক্লাবে যেটা যে জিনিসগুলো হতো ক্লাবের উদ্যোগে পাড়ায় পাড়ায়, হ্যাঁ, সেগুলো উনি উনি নিজের একাই একা ব্যক্তিগত ব্যক্তিগত দিকলে দিক দিয়ে মানুষকে করতেন। এঙ্গেজ করে মানুষের মধ্যে ওই মনোনিবেশটা ঢুকায় নিয়ে তৈরি করেছিলেন। বাহ! মানে তখন তাহলে আপনার উনি একজন রোল মডেলই ছিলেন। অবশ্যই, এবারে উনার এই যে কথা বলা, উনার ভাবনা, ওর স্বপ্ন, এগুলো আমি ভালোভাবেই গ্রিপ করতে পারিছি আর কি, খুব ভালোভাবে গ্রিপ করতে পারিছি, বা আমি ওই ভাবনাটাকে হয়তো উনি আহ, স্বপ্নের ছন্দে বলেছেন, আমি সেটাকে ভিজুয়ালি নিতে পারিছি। এরকম ধারাবাহিকতাতেই আর কি চলছে আমার এই থিয়েটার মানে জীবনটা। আপনার ওই বিশ্বনাথ দাশগুপ্তর তখন একটা আমি অন্বেষা পড়ছিলাম বলে অন্বেষা, অন্বেষা হ্যাঁ, বলে আমাদের নাটক দল ছিল নাটক তখন একটা। চলছে। তখন আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন নাটক প্রতিযোগিতায় যেতাম, এবং যেখানেই আমি যেতাম আমাকে শ্রেষ্ঠ শিশু শিল্পীর প্রাইজটা তখন আপনি দিতই। তো শিশু শিল্পী হিসেবে। একদম দিতই, মানে এমনও গেছে যে শোয়ের পরে আমাকে নিয়ে চলে গেল সবাই মিলে, আর আমার দলের ছেলের সঙ্গে আমার দেখা হইতো 1-2 ঘন্টা পরে। আপনার পরিবার থেকে তখন কোনো মানে পড়াশোনার জন্য কোনো প্রচুর যেটা থাকে গাঁয়ে-গঞ্জে, বুঝতেই তো পারছেন আজকে। এখন আমরা বলতে পারছি মা বাবা দিকে সবাইকে যে শুনুন, এই কালচার আর আর্ট এই সকল জিনিসগুলো যদি এখনই শিখাবেন তো শিখান, পরে আর শিখাইতে পারবেন নাই, কারণ ছোট কারণ পরে এটা আপনি পড়াশোনাটা শিখাইতে পারবেন, ঠিক কথা। ও পারবে পড়তে যদি চেষ্টা করে, কিন্তু চেষ্টা করলে আর 30 বছরে এই চুড়পানিটা করতে নাই পারবে, বা এই এফোর্টটা দিতে পারবে না, মানে আপনার ছেলেমেয়েরা হাতছাড়া হলো। রুশো তো বলেইছে যে আমাদের ব্রেনের 80% 90% শিশু অবস্থাতেই তৈরি হয়েছে। একদম। তো সেই সময় যতটা পরিমাণ অ্যাবজর্ব করতে পারবে একটা মানুষ একটা একটা শিল্পকে, বড় হয়ে সেটা আর হয়ে উঠবে না। না। তো আপনার তারপরে ওই যে অন্বেষা থেকে এখন আপনি তো সপ্তর্ষিতে হ্যাঁ হ্যাঁ। যুক্ত, মানে সপ্তর্ষিটা আপনার হাত ধরেই চলছে বা আপনাদের হাত ধরে। তো অন্বেষা থেকে সপ্তর্ষির যে শিফটটা, এটা কিরকম ছিল? এটা শিফটটা মানে একটা টাইম হলো কি বিশুদাও খুব, নিজের মতন করে এঙ্গেজড হইলেন, মানে উনার ভাবনা তো বুঝছেন না, একটা ভাবনার মধ্যে মন করুন আপনার মধ্যে দেখিল যে এই ভাবনাটা আমি আপনার মধ্যে দিয়ে রেখে নিয়ে আমি রিল্যাক্স হতে পারবো, আচ্ছা। তখন হয়তো উনি এরকমই কিছু একটা ভাবেছিলেন আর কি। না তাহলে তো আপনাদের হাত ধরেই তো অন্বেষাটাই আবার হতো তো। না অন্য এবারে বলে দিছি, আসলে আমিও তো তখন বুঝছেন না, আমি যখন সপ্তর্ষি তৈরি করি তখন আমার বয়স হয়েছে কত, ওই 16-17 বছর বয়স। 16-17 বছর বয়সে আমি দল কি বুঝবো, আমার নিজের বডিতে নাম উঠবে না, 18 বছর না হলে বডিতে নাম উঠে না। না তারপরে ওই যে আমি দেখছিলাম মানে পড়তে পড়তে যে আপনার ওই অন্বেষা থেকে সপ্তর্ষিতে শিফট হওয়ার মাঝে একটা কলকাতা যাত্রা আছে। হ্যাঁ, তো সেটা কলকাতার একটু যদি বলেন। যাত্রাটাও হয়েছে একটা, মানে কি বলবো, আমি ওই যে নাটক করছি আমাদের বন্ধু দল অর্ঘ্য, কসবা অর্ঘ্য, মনীষ মিত্র ওনার ডিরেক্টর ওনাদের। তো মনীষ মিত্রের নির্দেশনায় রাইট বলে রায়েট একটা হয়েছিল আমাদের নাটক। পুরুলিয়ার ফুল এফোর্টটা মনীষ মিত্রের ওখানে রায়েটে। পুরুলিয়াতে বোধহয় অনেকটা ইয়েও হয়েছিল, পুরুলিয়ার উপরেই তো রাইট পুরা কাজটাই পুরুলিয়ার উপরেই হয়েছিল, মানে কাজটা মানে কি ছৌ নাচ থেকে আরম্ভ করে ডাইলেক্ট, পটভূমি, সমস্ত কিছুটাই আর কি আমাদের এফোর্টটা, আমাদের ভাষা, আমাদের গান, আমাদের নদীর হেলক থেকে আরম্ভ করে সমস্ত এভরিথিং অল। সেখানে ওই যে মনীষ মিত্র যে রাইটের যে যখন কাজটা চলছে, ওটা আপনি একটা ইন্টারভিউতে আপনি লিখেছেন আমাদেরই পত্রিকাতে ইন্টারভিউতে, যেখানে আপনি জানাচ্ছেন যে আপনি ওই কাজটার জন্য 3 বছর, মানে ওই কাজটা নাকি 3 বছর
সময় জুড়ে কাজটা হয়েছে। কাজটা হয়েছে। তো আপনি তখন সেই সময় নাকি কলকাতাতে শিফট হয়ে কলকাতা, গেছিলেন হ্যাঁ, পুরোপুরিভাবে। পুরোপুরিভাবে। তো এবং আমিও ওনাদের সাথে কন্টিনিউ ট্রেনিংয়ে আছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে কলকাতাতে ধরুন এতটা এফোর্ট দিলেন, একটা একটা প্রতিষ্ঠিত নাট্যদলের হুম সাথে যুক্ত হলেন, কাজ করলেন। তারপরেও যে আবার পুরুলিয়া ফিরে আসতে হলো, হুম মানে কলকাতার দিক দিয়েই কিছু একটা কেরিয়ার তৈরি হলো না। এটা সব মানে আমাদের জয়পুরের টানে, পুরুলিয়ার টানে, নাকি কলকাতাতে সেরকম আপনি মানে কিছু করে উঠতে পারলেন না, বা সেখানে না কি দেখ, বাধা এলো? না না, সবটাই ঠিকঠাক আছে। কলকাতার যারা থিয়েটার করছে তারা সত্যি ওরা খুব ভালো থিয়েটার করে এবং ওরা বুঝেও ভালো থিয়েটার। আমরাও খুব ভালো থিয়েটার করছি, করার চেষ্টা করছি, বোঝারও চেষ্টা করছি। তো সেই জায়গায় মানে আমি যে এই এফোর্টটা দিলাম কলকাতায়, কলকাতাতে এই সময়টা দিয়াতে মানে আমার মন, শরীর এবং প্রত্যেকটা ইঞ্চিয়ে আমাকে বুঝান দিল যে থিয়েটার কি জিনিস, বা থিয়েটার করতে গেলে একটা ইউনিটির, মানে থিয়েটার করতে গেলে, ইউনিটি থিয়েটার বলছি আমি, মানে একটা দল একদম মানে একটা তো একটা দল, ইউনিটি। একদম। তো এই ইউনিটি থিয়েটারটা করতে গেলে কত আত্মত্যাগ, কত বিসর্জন দিতে হয় নিঃস্বার্থভাবে মানুষকে, সেটা আমি বুঝতে পারলাম। তাহলে সেটা অনেকটা সপ্তর্ষি তৈরি করার অবশ্যই সময় লাগবে। অবশ্যই অবশ্যই। এবারে তারপরেও মেন ফাঁক হয়েছে যে আমি যে ছেলেগুলোকে ছাড়িয়ে নিয়ে গেছিলি কলকাতা, আমি এই ওইখানে যাইনি, আমি ইয়াদের মুখ ভুলতে পারতেছিলি না। কারণ আমার প্রথম নাটক লেখা, প্রথম নাটক ভাবনা আমার গাঁয়ের ছেলেকে নিয়ে। আমি আজ পর্যন্ত তার জন্য যতগুলা নাটক করেছি প্রত্যেকটা ডায়লগ পুরুলিয়ার, প্রত্যেকটা নাটকের মধ্যে পুরুলিয়ার আঙ্গিক, পুরুলিয়ার ছন্দ, এগুলা ছাড়া আমি শেক্সপিয়ার করলেও পুরুলিয়ার নিয়েই করব। আমি ভাইবেও রেখেছি যে আমরা এবারে সবাই ম্যাকবেথ করেছে, অনেক লোক করেছে, আমিও ম্যাকবেথে অভিনয় করেছি। করেছেন, আমি দেখেছি রবীন্দ্রভবন। হ্যাঁ, তো ওই ম্যাকবেথটা আমরা করব এবারে। ওই ম্যাকবেথটা করব মানে আমাদের ছোনা চাঙ্গিকে আর ঘোড়া না চাঙ্গিকে আমরা ম্যাকবেথটা করব। এটা একটা অন্যরকম করে আমাদেরও পাওনা হবে, করার চেষ্টা করা হবে। তো আমরা সেটাও আমাদের পুরুলিয়া দিয়েই করতে পারবো। মানে আমি তো ওইখানে, নিজের মাটিতে হ্যাঁ, দাঁড়িয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে যে কাজ করার যে বিষয়টা, সেটা আপনাকে সবসময় টেনেছে। একদম টাইনিস। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি না আসা হইতো আমার কলকাতা থেকে, তাহলে আজকের ডেটে আমাদের এই জয়পুরটাতে কালচার অ্যাক্টিভিটির ব্যাপারটা বন্ধই হয়ে যেতে হবে। আজকে আমরা না এলে আজকে এই পাথর ঘরটাও হয়তো আজকে তুমি আর আসতে নাই। হ্যাঁ, আমি কয়েক বছর আগেও যখন এসেছিলাম এই পাথরঘরে, তো মানে প্রচুর আগাছা ভর্তি হয়েছিল। সেই জায়গা থেকে এখন অনেকটা পরিষ্কার এই পরিচ্ছন্ন লাগছে। এই পাথর ঘরে এখন এখন বছরে 10,000 11,000 লোক এখানে প্রসাদ খেতে আসে মায়ের। এখানে আমরা একটা মিলন উৎসব করি, যেটাতে গোটা গাঁয়ের লোককে এক জায়গায় করি, সবার হাঁড়ি বন্ধ থাকে সেই দিন। তো এই কর্মযজ্ঞটা আমার এইরকমভাবেই ছিল যে নাটকটা করতে গেলে বা নাটকের কোনো কিছু বুঝাইতে গেলে আমি কলকাতায় ওয়াদিককে বুঝাই কোনো লাভ পাবো না। কেন এটা এরকম কেন মনে হয়? কেন মনে হয়েছে? কারণ দেখো, আমি যদি কলকাতায় বুঝাই তাহলে ওই বুঝানোটা কলকাতার মধ্যেই থাকবে। আর আমি দেখো আজকে আমি জয়পুরে বুঝাচ্ছি, তো আমাকে কলকাতার লোকও বুঝাইতে ডাকছে। ঠিক। আমি 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 এই এই যে এই পাথর ঘরে একটা বিশুদারই ভাবনা আর কি, থিয়েটার স্কুল। হ্যাঁ, আপনারা তো আমরা খুলেছেন। এরকম থিয়েটার স্কুল চাইছি যে জেলায় যদি নাই করতো 30টা থিয়েটার স্কুল খুলাতে পারি, তাহলে রেজাল্ট পাল্টে যাব। আমরা ওটা দেখায়ও দিয়েছি যে আমরা এখানে পড়াশোনা নাই শিখাবো, আপনার ছেলেকে আমি অন্য কিছু শিখাবো পড়াশোনা বাদ দিয়ে। কিন্তু জানি না ঘরে পড়াশোনাটা হবে কি। আমি নিজে কতবার ফেল করেছি। আমি যেদিন ফেল করি সেই রাতটাই চুপে চুপে আমাকে নাটক কম্পিটিশন আছে, আমাকে নাটক করতে যেতে হবে। ওইখান থেকে কিন্তু আমি বেস্ট অ্যাওয়ার্ড নিয়ে আসিছি। একটা বিষয় আমাকে মানে আস্তে আস্তে ভাবছিলাম যে আগে যে পরিমাণে পথনাটিকা দেখা যেত, সেই জায়গা থেকে এখন কোথাও না কোথাও নাটক থিয়েটারটাকে এলিট ক্লাসের দর্শক দিয়ে একদম হচ্ছে। একদম এটা আপনি একদম। কেমন ভাবে দেখছেন? আমি দেখুন, আমার এইখানে এখনও তো আমার একটা বাঁশ টানা যদি ওইদিকে টানে নিয়ে আসি, এদিকে টানে নিয়ে আসি, আমার হাউসফুল দর্শক এই পাথর ঘরটাতে। আমি ওই থিয়েটারের দর্শকটা করতে পারিছি আমার গাঁয়ের এই লোকগুলা, আশেপাশের লোকগুলাকে দিই। আমাকে ঢোল পিটে দিতে গেলে আমি অসুবিধায় পড়ে যাব, আমি এখানে জায়গা দিতে পারিনি।
এখানে আমি বুঝবার জায়গাই নেই, কি কথা বুঝ করাবো। আমি থিয়েটারের ভাষাটা আমরা দেখেছি কলকাতায় এক একটা নাটকে হয়তো 10,000, 15,000, 2 লাখ, 5 লাখ টাকা এক একটা নাটকের সেটে খরচা হয়। আচ্ছা, কিন্তু সেটা কি উঠে আসে? অবশ্যই উঠে উঠে আসবে, আসছে, নাহলে নাইলে ধারাবাহিক এত চলছে টাকা না। ইয়া করবে কি করে, হইল? তো এই ধারাবাহিকতাটা আমরাই তৈরি করতে পারিছি। আমাদের থিয়েটারে অত সেটেই নেই, আমরা মাটির জন্য প্রায় 500 শো করবো এবার। মাটির জন্য যে নাটকটা, বিবেকানন্দটা প্রায় 250টা শো পেরাই নিয়েছে। বিবেকে বিবেকানন্দ, বিবেকানন্দটা এলোমেলোটা প্রায় 45টা শো পেরাই নিয়েছে। ওটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা ফেস্টিভ্যালেও করে এসেছি আমরা, হায়দ্রাবাদে করে এলাম সেদিনকে মাটির জন্য। আমাদের সপ্তর্ষি টিমের তো সবাই জয়পুরের বাসিন্দা। সব জয়পুর, সব আমার গাঁয়ের ছিলাম এরা। এখানে আমরা যে স্কুল খুলেছি, সেই স্কুলটাও মোটামুটি আপনি ধরুন না, গাঁয়ের সব ছেলেমেয়েগুলাকে এক জায়গায় জড়ো করে, হয়তো আমিও হারমোনিয়াম অত ভালো জানি না, কিন্তু তাও ওই পোঁ পাঁ করে এটা হারমোনিয়াম। মানে থিয়েটারের যে ল্যাঙ্গুয়েজ, থিয়েটারের যে ভাষা, সেইটা কোথাও না কোথাও এই যে আপনি একটা অডিয়েন্স তৈরি করতে পেরেছেন, মানে হ্যাঁ, একটা দর্শক তৈরি করতে পেরেছেন, তার যারা ওই থিয়েটারের ভাষাটা জানবে, বুঝতে পারবে, সেখান বুঝতে থেকে পারি, রস নিতে পারবে। রস কারণ নিতে মানুষ পারি। দেখলো, কিছু বুঝতে পারলো না, তাহলে তার রস নিতে পারছে না। না, তাহলে সেই ওটার মধ্যে গল্প, আমার গল্পগুলো আপনার গল্প। মানে আপনার সাথে কথা বলে বা আপনাকে স্টাডি করে তো বুঝেছি আপনার পাগলামিটা কোন পর্যায়ে। এই পর্যায়ের পাগলামি তো সবাই রাখতে পারে না। মানে হুম, আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন, তাদের দরিদ্রতা আছে, অবশ্যই অবশ্যই, অভাব আছে, নানান অবশ্যই রকম। অবশ্যই, তো একটা সময় পর হয়তো বিয়ে হচ্ছে, তারপরে নানান রকম কর্তব্য দায়িত্ব পালনের একটা চাপ আছে। অবশ্যই আছে। এবং থিয়েটারটা ধরুন খুব বেশি যে আয় সেটাও তো নয়। তো সেই মানুষগুলোকে কিভাবে জুড়ে রাখছেন, মানে কিভাবে, কতটা দেখুন, চ্যালেঞ্জিং? আমার এখানে মানে যদি 90%, 90 বুঝি, আমার টোটাল 25 জন ছেলেমেয়ে। এই 25 জন ছেলেমেয়েই কর্মরত। কর্মরত মানে কেউ আর সরকারি থিয়েটারের কাজে থিয়েটারের বাইরে একটা কাজ সাইড কিছু করে। সাইডে কাজ করে সবাই। কেউ কারো কম্পিউটারের দোকানে কাজ করে, কেউ ফুলের কাজ করে, ঠিক আছে, কেউ হয়তো রোজের কাজও করে, কেউ মিস্ত্রির কাজ করে। সব অ্যাক্টিভিটির লোকের কাজ, সবাই বিভিন্ন অ্যাক্টিভিটিতে সবাই কাজ করছে। কিন্তু সবাই ওই সপ্তাহে 3 দিন একটা টাইম বদ্ধ হয়ে থাকে সবারই। না, সেটা তো হয়তো রিহার্সালের জন্য আপনি করলেন যে সন্ধ্যাবেলায় হ্যাঁ, সবাই আসলো, আয় কিন্তু যখন আপনাদের এই যে শো শো চলছে থাকে। বাইরে, তখন এই ওদের ওই পেশাতে এবারে দেখুন, আমরাও মোটামুটি কালচারটা মানে এমন জায়গায় আমাদের আসিয়েছে যে আমাদেরকেও আজকে কোথাও শো করতে গেলে, আমরা ঘরে বেরাইলে আমরা জানি শো করতে যাচ্ছি মানে আমরা 5 টাকা পাবো। আচ্ছা। সেটা নিজেদের কনফিডেন্সে আমরা এই জায়গাটাকে, তবে আমরা একদম ডিপলি কনসাস নাই, তবে হ্যাঁ আমরা জানি 5 টাকার জায়গায় হয়তো 2 টাকাতেও পাবো। মানে আমি আমার জায়গাটা লেভেল করে দেবো, হয়তো এইটার জন্য আর 2টা দিন একটু মানে এইরকম কনসেপ্টে ছেলেগুলোর মধ্যে ঢুকেছে, মানে শিল্পটাকে যেহেতু একটু হলেও ভালোবাসেছে, ফলে এই জায়গাটা তৈরি হয়ে গেছে। আমাদের এই দেখুন না, জয়পুরে কত ছিল থিয়েটারে, এই স্কুলে আসে নিয়ে যাদেরকে বলেছিল লেলা এই করতে পারবে না, তারা বিভিন্ন কোম্পানি যায় নিয়ে কাজ করছে রীতিমতো, সেলসম্যান কোম্পানি না যায় না, কথা বলতে পারতো না। মানে এটাতে তো বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, পার্সোনালিটি সবগুলোই তো ডেভেলপ হচ্ছে। সব কিছু, এবার তার সঙ্গে নিজেকে সঙ্গে উপস্থাপন করার ক্ষমতা। ক্ষমতা সব। এবার ও তো আপনিই ম্যাচুয়ার ব্রেন হবে কি, ওকে তো আপনি অঙ্কটা টানবে কি। এই যে এই সময়টা, বর্তমান সময়টা, ইউটিউব রিলস, নানা রকম ওয়েব সিরিজ, এই যুগে থিয়েটার কতটা প্রাসঙ্গিক? থিয়েটারটা গোটাটাই প্রাসঙ্গিক দাদা। থিয়েটার ছাড়া এগুলা হবে কে না কিছু, হয়তো অজান্তে সবাই করে বসছে, কিন্তু এটাই বটেছে, আসলে রান্নাঘর এটাই। এটাই রান্নাঘর। আজকে আপনারা দেখুন, আমরা বলে বলে হাসছি, আমরাই সকাল উঠে দেখলে আগে আমরা মানে মুখ খারাপ, যেটা অশ্লীল গালাগাল, এটা ইয়াং বয়সে আমরাও শুনেছি, কিন্তু আমরাও হয়তো কাউকে দিয়েছি বা বলেছি, কিন্তু আমরা যে কতটা ভলিউমটাকে টানিয়ে নিয়ে এরকম জিনিসটাকে ব্যবহার করতে, এটা যে খারাপ, এটা চর্চাটা ভালো নয়, এটা যে আমরা এত ভালো করে বুঝতি, আজকের ডেটে সেটা আমরা সোশ্যাল মিডিয়া করে দিয়েছি, ওপেন টু অল করে দিয়েছি, আমাদের বলার মুখ নাই, ভাষা নাই। আর এখনকার ছেলেদের কেন গল্প শোনাবার লোক নাই, আমরা মাসি কাকি পিসি এদের কাছ থেকে গল্প শুনতি, রাত কহনি শুনতি, রাঁধা শুনতি, আমাদেরকে ওইখান থেকে গোয়েন্দাগিরি গেলেন দিত। আজকের বাবা মা মোবাইলটা দিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে।
আজকের দিনে মঞ্চে নাটক উপস্থাপন নাকি পথনাটক, কোনটা সমাজের জন্য বেশি জরুরি? সমাজের জন্য আজকের ডেটে একটাই নাটক সব থেকে প্রযোজ্য, যেটা আমরা শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে একদম দুয়ারে থিয়েটার। মানে পথনাটকই বলি। একদম পথনাটক। পথনাটক মানে পথে পথনাটকের করবো না পথনাটক আমরা, একদম একদম নিজস্ব দুয়ারে আইনায় তোমার তোমার ঘরে তোমাকে নিয়ে থিয়েটার করতে চাই। আচ্ছা, এটা তুমি হচ্ছে আমাকে ডাকো, theatre। তুমি হয়তো তুমি ডাকো গৌতম দা আজকে আমাদের ঘরে সবাই ফাঁকা আছে, তুমি চলে আসো। তোমার ঘরে তোমার কোনো রিহার্সাল করার আছে তো চলে আসো। আমি তোমার ঘরে যাই, তোমার লোকজনকে নিয়ে আমি থিয়েটার করবো, ওই একদিনেই করব, আচ্ছা, ওই একদিনেই করব। এটার মানে উদ্দেশ্যটা যেটা উদ্দেশ্যটা হচ্ছে তুমি ডাকলে, তুমি তো আমার সাথে আজকে ডাকছে, আজকে আজকে তোমার ঘরে ফ্রি আছে সবাই, তোমরা কোনোদিন কোনো কিছুর না, এরকম এটা কি শুধুমাত্র এন্টারটেনমেন্ট না? দুটোই, দুটোই হবে। তোমার সঙ্গে গল্প করা হবে, তোমাকে 4টা ভাষা শোনানো হবে, তোমাকে 5টা আকৃতি দেখাইতে পারবো আমি হঠাৎ করে, কারণ আমি তো তোমাকে বলেই যাবো আমি এখানে থিয়েটার করতে যাচ্ছি। তোমার ওই ভাইবটাকে তৈরি করবো থিয়েটারের মতন করে। মানে এটা এই যে মানুষ যে মোবাইল কেন্দ্রিক জীবন বা হ্যাঁ, এইটার থেকে কিছুটা দূরে সরে এসে নিয়ে যা একটু, মানুষ তো এখন ডিপ্রেশনে যাচ্ছে প্রচুর, তো সেই জায়গা থেকে ভয়ঙ্কর সেটারও একটা তো ওষুধ হতে পারে থিয়েটার। হয়েছেই তো, এটার ওষুধেই হয়েছে তো। আজকের ডেটে আমরা দেখেছি, আপনি লক্ষ্য করে দেখবেন, মানে এখন 20টা বাচ্চার মধ্যে আমি তো দেখলি রিসেন্ট, মানে মোটামুটি 6টা 7টা বাচ্চা একটু সিমডমটা কম হয়েছে ওরকম। বুঝতে পারছি যে এই ছেলেটা একটু মানে ডিসব্যালেন্স, চুপচাপ থাকছে হ্যাঁ এরকম। একটু ডিসব্যালেন্স টাইপের ছিল ওটা, হয়তো বেশি কথা বলছে, ছটপটাচ্ছে। এবার ডাক্তার কাছে নিয়ে গেলে সে থেরাপি লিখে দিচ্ছে, না মানসিক থেরাপি দিকে therapy। ডাক্তারের কাছে লিখছে, ও বলছে তাহলে এই সিমডমের আওতায় আছে, ইয়াকে স্পেশাল চাইল্ডের আওতায় নিয়ে যাও তাহলে। কিন্তু ওকেও রিকভার আমি এখানে করেছি কাজ, ওইটারও একটা বাচ্চা আছে এখন, ও ঘরেই থাকে এখন মোটামুটি। আগে কাউকে চিনতে পারতো না, ও ভালো করে চিনতে পারতো না, সবসময় ওর কাছে নতুন নতুন মনে হইতো অনেক কিছু। এখন আস্তে আস্তে সবাইকে চিনতে পারেছে, বাবা মা কোনটা, টিচার কোনটা, বাহ। লাইন আছে। একটা অন্ধ বাচ্চা আছে যে, যাকে আমি তোতা কাহিনীর রাজা করেছি, অভিনয় করেছে অন্ধ বাচ্চাটা, আশিস নাম, মেডিসিন হতে পারে মানে আপনি বলছেন। ভয়ঙ্কর ভাবে। একটা বাচ্চা আছে, ওকে কোন ডাক্তারই পরামর্শ করেছে, আসে একটু পরে আসবে, জানি না দুষ্টু এসছে কিনা বাচ্চাটা। ওকে বলেছে যে ইয়াকে কালচার অ্যাক্টিভিটির কাছাকাছি রাখবে, এই রিকভার হবে। এখন সুন্দর মানে কি 7টা ওর ওই যে ছটপট ছটপট অস্থিরতা। অস্থিরতা, সবসময় নাচবে তো নাচবে কি, মানে একটা তো হ্যাঁ নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসা নিয়ে আসে, সম্ভব। সম্ভব সম্ভব। আচ্ছা। কথা বলার লোক কমে গেছে তো, বাচ্চাদের সঙ্গে কই কথা বলতে পারছে মা বাবারা। মা